সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। এদিকে যুদ্ধের আশঙ্কায় থমথমে ইরান, ভয়ে আতঙ্কে খাবার ও পানি মজুত করছে সাধারণ মানুষ। অপরদিকে ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি। আরও থাকছে গাজার রাফা ক্রসিং আংশিক খুলে দিল দখলদার ইসরায়েল। এবং সবশেষে থাকছে আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। ট্রাম্পের পতন, পৃথিবীতে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার 1 জানুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শীর্ষচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজ চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার 31 জানুয়ারি ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশ সীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় ইরানও নজিরবিহীন পাল্টা হুমকি দিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট করেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘণ্টার অপারেশন চালিয়ে টুইট করেই যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। তিনি সতর্ক করেছেন, হামলা হলে যুদ্ধের পরিধি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় 40,000 মার্কিন সেনা এবং তাদের ঘাঁটিগুলো ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তু হবে। ইরানের বর্তমান সামরিক নেতৃত্ব এবার সীমিত প্রতিক্রিয়ার পুরনো নীতি ত্যাগ করে অন্তত 500 মার্কিন সেনার প্রাণহানি ঘটানোর লক্ষ্য নিয়ে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই ঘনঘটার মধ্যেই কূটনৈতিক আলোচনার শেষ চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইস্তানবুলে তুর্কি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত হলেও চাপ বা হুমকির মুখে নত স্বীকার করবেন না। বিশেষ করে দেশের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। একদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও তুরস্কের মধ্যে গোপন বৈঠকের মাধ্যমে যুদ্ধ ঠেকানোর চেষ্টা চলছে, অন্যদিকে ট্রাম্পের রণতরীগুলো ইরানের উপকূলের দিকে এগিয়ে আসায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিলের মুখে দাঁড়িয়ে। এদিকে যুদ্ধের আশঙ্কায় থমথমে ইরান, ভয়ে আতঙ্কে খাবার ও পানি মজুত করছে সাধারণ মানুষ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তেহরান সহ দেশটির বিভিন্ন প্রান্তে আসন্ন মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গত 30 জানুয়ারি রাত থেকেই এই থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে কোনো বড় বিস্ফোরণের শব্দ শোনার আশঙ্কায়। তেহরানের রাজপথে দৈনন্দিন জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে দৃশ্যপট একেবারেই ভিন্ন। অনেক বাসিন্দা সম্ভাব্য বোমাবর্ষণের ক্ষতিগ্রস্তি এড়াতে নিজেদের বাড়ির জানালার কাঁচ স্কচটেপ বা বিশেষ কায়দায় সিল করে দিচ্ছেন। বাসিন্দাদের মতে, বোমা হামলা শুরু হলে সরকার সমর্থক আর বিরোধী পক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না, সবাই একইভাবে বিপদে পড়বে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার
উপায় এবং জরুরি প্রস্তুতির নানা পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই অন্তত 10 দিনের শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করছেন। এমনকি বয়স্ক আর দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা 3 মাসের অগ্রিম ওষুধ কিনে রাখছেন। ইরানের ভেতরে এই উত্তেজনার প্রেক্ষাপটটি আরও জটিল হয়ে উঠেছে সম্প্রতি দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দমনপীড়নের কারণে। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। অধিকার গোষ্ঠীগুলির মতে নিহতের সংখ্যা 6500 ছাড়িয়ে যেতে পারে। অভ্যন্তরীণ এই ক্ষোভ আর বাইরের যুদ্ধের হুমকির মাঝখানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ইরানিরা। কেউ কেউ মনে করছেন মার্কিন হামলা তাদের মুক্তি দেবে, আবার অভিজ্ঞ প্রবীণরা মনে করছেন যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে। প্রবাসে থাকা কয়েক মিলিয়ন ইরানিও স্বদেশের পরিবার পরিজন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। যুদ্ধের কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে তারা উদ্বিগ্ন। যুদ্ধের অনিশ্চয়তা ও জীবন নিয়ে ছিনিমিনি এই পরিবেশকে অনেকে এক করুণ রস হিসাবে দেখছেন। বিশেষ করে জুয়া খেলার বিভিন্ন ওয়েবসাইটে 31 জানুয়ারি রাতে ইরানে হামলা হবে কিনা তা নিয়ে হাজার হাজার ডলারের বাজি ধরা হচ্ছে। এই পরিস্থিতিকে অন্যের বিনোদনের খোরাক হিসাবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানি তরুণ প্রজন্ম। একদিকে দেশের কঠোর শাসন ব্যবস্থা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধদেহী মনোভাব, সব মিলিয়ে এক অনিশ্চিত আর অন্ধকার ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে রয়েছে ইরানের সাধারণ মানুষ। অপরদিকে ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিবিসি জানায় প্রকাশিত এই নথির তালিকায় প্রায় 3 মিলিয়ন পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেইলগুলিতে দেখা যায় 2017 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসাবে তিনি মোদীকে দখলদার ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি মতো মোদী সেই সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন এবং গেয়েছেন। এপস্টেইনের ইমেইলে মোদীকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। অপরদিকে গাজার রাফা ক্রসিং আংশিক খুলে দিল দখলদার ইসরায়েল। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা বান্ধনী ক্রসিংটিকে একটি পাইলট অপারেশন বা পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় আংশিকভাবে খুলে দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনথ জানিয়েছে, সোমবার থেকে এই বন্ধনী দিয়ে উভয়মুখী যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিদিন গাজা থেকে প্রায় 150 জন বাসিন্দা বাইরে যাওয়ার সুযোগ পাবেন এবং বিপরীতে প্রায় 50 জন গাজায় প্রবেশ করতে পারবেন। 2024 সালের মে মাসে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং দখল করার পর থেকে এটি মূলত বন্ধ ছিল, যা গাজার বেসামরিক বাসিন্দাদের জীবনযাত্রা এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথে বড় অন্তরায় ছিল। ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অন্তত 40 জন কর্মকর্তার একটি দল গাজায় তাদের কার্যক্রম শুরু করতে মিশরীয় অংশে পৌঁছেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে এই বন্ধনী খোলার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের মিশনের তত্ত্বাবধানে এবং মিশরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে। এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল গাজায় জিম্মি থাকা সর্বশেষ ইসরায়েলি সেনা রান গাভিলির মরদেহ রেতে পর্যন্ত তারা বন্ধনী খুলবে না। সম্প্রতি তার মরদেহ উদ্ধার ও দাফন সম্পন্ন হওয়ার পর কোগেট এই সিদ্ধান্ত গ্রহণ করে। সংস্থাটি এই পদক্ষেপকে একটি প্রাথমিক পরীক্ষামূলক পর্যায় হিসেবে বর্ণনা করেছে এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে। জাতিসংঘ এই ক্রসিংটি মানবিক সহায়তার পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে, যা গাজার বিধ্বস্ত অর্থনীতির এক উদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মানবিক সহায়তা কর্মীরা বর্তমানে সীমান্তে বিভিন্ন বাধা এবং পণ্য খালাসের ক্ষেত্রে বিলম্বর সম্মুখীন হচ্ছেন।
গাজায় যুদ্ধবিরতি চললেও নিয়মিত হিংসার খবরের মধ্যে এই বন্ধনী খোলার সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে, যদিও পূর্ণাঙ্গ চলাচলের বিষয়ে এখনও চূড়ান্ত সমঝোতা বাকি। এবং সবশেষে থাকছে আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের লাখ লাখ নথি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশিত নথিতে দেখা গেছে, তুরস্কের ইস্তানবুলে খাশোগি হত্যার পরবর্তী দিনগুলিতে একাধিক বার্তা আদান প্রদান করেন এপস্টেইন। 2018 সালের 2 অক্টোবর ইস্তানবুলের সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলি সব তথ্য উপাত্ত যাচাই করে দেখতে পায় যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যার অনুমোদন দিয়েছেন। হত্যাকাণ্ড ঘিরে পরে গভীর আন্তর্জাতিক সংকট তৈরি হয়। তবে বর্তমান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের সখ্য থাকায় শেষ পর্যন্ত খুব একটা চাপে পড়তে হয়নি সালমানকে। প্রকাশিত নথিতে এপস্টেইন আর আনাস আল রাশিদ নামে পরিচয় প্রকাশ না হওয়া একটি ব্যক্তির মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথোপকথনের তথ্য আছে। খুনের 10 দিন পরে এপস্টেইনকে পাঠানো একটি বার্তায় আল রাশিদ হত্যাকাণ্ডটিকে কুৎসিত বহুত কুৎসিত বলে বর্ণনা করেন। এর জবাবে এপস্টেইন লেখেন, আমার কাছে এটা বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। MBZ যদি তাকে নিয়োগ করে থাকে তাহলে আমি অবাক হব না। জবাবে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন আল রাশিদ। এপস্টেইন যখন আরও বিস্তারিত জানতে চান তখন আল রাশিদ লেখেন, বলা কঠিন, খুব বুদ্ধিমত্তার সঙ্গে তথ্য ফাঁস করা হয়েছে এবং দ্রুত, খুব দ্রুত। তিনি আরও যোগ করেন, এটা এখন একটি মিডিয়া যুদ্ধ। আমার মনে হয় সৌদিরা যদি আত্মপক্ষ সমর্থন শুরু না করে তাহলে তারা ট্রাম্পকে হারাচ্ছে। আমার মতে সবচেয়ে ভালো প্রতিরক্ষা হল সত্য, যদি তা কুৎসিত হয়। আরেকটি ইমেইলে এপস্টেইন লেখেন, দ্বিতীয় সূত্র তাকে জানিয়েছে যে অভিযানে অংশ নেয়া এক ব্যক্তি ফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন। এরপর সেই ফোন হ্যাক করে ফুটেজ সংগ্রহ করা হয়। 2018 সালের 13 অক্টোবর আরেকটি কথোপকথনে আরও কিছু প্রশ্ন তোলেন এপস্টেইন। সেখানে তিনি খাশোগিকে সন্ত্রাসী আখ্যা দেয়া এবং একটি ব্যর্থ গোপন অভিযান বা ফাঁদ পাতার পরিকল্পনার কথা উত্থাপন করেন। এ সময় তিনি বারবার মোহাম্মদ বিন জাইদের নাম উল্লেখ করেন। নথিপত্র অনুযায়ী সেই রাতেই এপস্টেইন এক পরিচিত জনের কাছ থেকে একটি বার্তা পান। সেখানে বলা হয় মোহাম্মদ বিন জায়েদ একটি জরুরি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। পরদিন সকালেই তার রওনা দেওয়ার পরিকল্পনা আছে। তবে নথিতে এপস্টেইনের এই পরিচিত জনের নামটি কালো করে দেয়া হয়েছে।